সবাইকে স্বাগত জানাই আজকের আমাদের ক্লাসে। আজকে আমরা করব ত্রিকোণমিতি এক্সারসাইজ 9.2 পার্ট 2। এটি আমরা করতেছিলাম। তো আশা করি তোমরা গত ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখেছো। তোমাদেরকে অতি শীঘ্রই আজকে অথবা কালকে অতি শীঘ্রই তোমাদেরকে হাফ ইয়ারলি পরীক্ষার এই সিলেবাস দিয়ে দেওয়া হবে। তোমরা সেই হিসেবে করবে এবং এই অধ্যায়টি রয়েছে। যাই হোক, কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কল দিয়ে তারপর জেনে নিও। আজকে আমরা যে বিষয়টি গত ক্লাসে আমরা যা করেছিলাম 9.2 পার্ট 1 ছিল, আজকে হলো পার্ট 2। আচ্ছা, বলেছিলাম 9.2 তে দুই ধরনের অঙ্ক রয়েছে, একটি হলো মান নির্ণয়, একটি হলো সমাধান। গত ক্লাসে আমরা মান নির্ণয় করেছিলাম 9, 10, 14, 17, 18, 21, 22, 27, কিন্তু 20 আমরা করিনি। 20 হলো সমাধানের অঙ্ক বিধায় সেটি আমরা করিনি। আজকে আমরা সমাধান করব। তাহলে এই দুইটা রুলসের অঙ্ক এখানে রয়েছে। মান নির্ণয় গত দিনে শেষ হয়েছে, আজকে আমরা করব হলো সমাধান। আজকে খুব বেশি অঙ্ক করাবো না। আজকের এই অঙ্কে যাওয়ার আগে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই যে গত ক্লাসে তোমাদের প্রতি কাজ দেওয়া ছিল 9.2 8 থেকে 22 20 বাদে, এবং উদাহরণ 13, 14 ক খ গ এটি দেওয়া ছিল। তো এগুলো কমপ্লিট করে তারপর তোমরা এটি করবে বলে আমি আশা করি। এখন আজকে আমরা যে অঙ্কগুলো করব, আজকে আমরা সমাধানের অঙ্ক করব 20, 23, 24, 25, 26। 20, 23, 24, 25, 26। আচ্ছা, এই প্রত্যেকটি সমাধানের অঙ্ক। তাহলে আমরা যদি এটা করি তাহলে প্রথম অঙ্কটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে যে কিভাবে করতে হবে। প্রথম অঙ্কটির যে সমাধানটি, প্রথম সমাধানটি হলো 20-এর যে সমাধানটি আমাদের করতে হবে। তোমরা একটু বইটা নিবা, বইটির মধ্যে দেখো, বইয়ের মধ্যে তাকাও। বইয়ের মধ্যে তাকিয়ে দেখো 20 নম্বর অঙ্কে রয়েছে সমাধান করো cos a minus sin a by cos a plus sin a equals to √3 minus 1 by √3 plus 1। এই অঙ্কটি রয়েছে, এটিকে সমাধান করতে বলা হয়েছে। সমাধান মানে হলো এখানে তোমার এর মান বের করতে হবে, মানে এখানে চলকের মান বের করতে হবে। এখানে চলক হলো এ ধরে নেওয়া হয়েছে। কেন? একটা কোণের পরিবর্তে এ কে ধরে নেওয়া হয়েছে, কাজেই এ চলক। সমাধান করা মানেই যে কোনো চলকের মান বের করা। তাহলে এখানে আমরা যখন চলকের মান বের করব, তাহলে আমরা প্রথমে প্রশ্নটি একটু দেখি কি বলা আছে। তাহলে আমাদের এখানে সমাধানের পূর্বে প্রদত্ত রাশি আমরা লিখে নিই। প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি? প্রদত্ত রাশি কি দেওয়া রয়েছে? দেওয়া রয়েছে হলো cos a minus sin a, cos a minus sin a divided by cos a plus sin a, cos a plus sin a equals to উপরে √3 minus 1, নিচে √3 plus 1। এটি আমাদের সমাধান করতে হবে। আচ্ছা, এটি এক দৃষ্টিতে তুমি তাকিয়ে দেখো তো এটি কি আকারে রয়েছে। আমরা যদি এক দৃষ্টিতে তাকিয়ে দেখি, তোমাদেরকে গত দিনে আমি যেটা বলেছিলাম যে এখানে যখন আমরা এই আকারগুলো দেখব, যখন এই প্লাস মাইনাস অর্থাৎ টোটাল 4টা রাশি যখন আমরা দেখব, তখন আমরা এখান থেকে কি বুঝে নিব। আমি একটু এখানে রাফ করতে চাই। রাফ এখানে করতে চাই। আচ্ছা, তাহলে আমরা এইখানে তোমরা একটু স্মরণ করে দেখো তো, গত ক্লাসে আমি যোজন বিয়োজন দেখিয়েছিলাম। কি যোজন বিয়োজন? যোজন বিয়োজন কি ছিল? ছিল a বাই বি যদি c বাই ডি হয়, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু c প্লাস ডি বাই c মাইনাস ডি। এই আকারে আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে দুইটা করে অনুপাত দেওয়া রয়েছে, সেখানে এসে এখানে কিন্তু আমরা যোগ বিয়োগ আকারে লিখে ফেলছি। তাহলে এটি দেখার পর তোমরা দেখো তো যে এইখানে কি এই আকারেই রয়েছে, এরকম বোঝা যাচ্ছে না? সরি, এই আকারেই রয়েছে। এখন একটা প্রশ্ন, এটি কিন্তু আগে রয়েছে বিয়োজন, নিচে হলো যোজন। আগে হলো বিয়োজন, বিয়োগটা আগে, যোগটা পরে।
তাতে তোমার কোনো সমস্যা নেই। তুমি যে কাজটি করবে, এইটিকে যদি আমরা নর্মাল a বাই b আকারে থাকলে আমরা কি করি, যোজন বিয়োজন করে এইভাবে আমরা মান বের করি। যদি অলরেডি যোজন বিয়োজনের ফরম্যাটে থাকে তাহলে এটাকে যদি আবার আমরা যোজন বিয়োজন করি তাহলে কিন্তু এটি ছোট হয়ে যাবে। তাহলে আমরা সেই কাজটি করব, আমরা এটাকে কি করব, যোজন বিয়োজন করব। আচ্ছা, যোজন বিয়োজন যদি করি, উপরেরটাকে a ধরি, নিচেরটাকে b ধরি, তাহলে কি হবে, উপরে হবে a প্লাস b। a প্লাস b মানে উপরেরটা a, উপরেরটা যদি a হয়ে থাকে তাহলে কি হবে, cos a মাইনাস sin a। তুমি ইচ্ছা করলে এটাকে উল্টে নিয়ে তারপরেও করতে পারো, কিন্তু আমি উল্টে নিয়ে করছি না। প্লাস cos a প্লাস sin a, অর্থাৎ এই যে a প্লাস b বানালাম, কিন্তু আমি এটা হলো a, এই যে প্রথম অংশটা, এটা হলো নিচের অনুপাতটা, এটা হলো b, a প্লাস b। তাহলে নিচে কি হবে, a মাইনাস b। এই যে a মাইনাস, এই যে নিচের অনুপাতটা লিখলাম a মাইনাস b ইকুয়ালস টু, উপরেরটা যদি a হয় আর নিচেরটা যদি b হয় তাহলে উপরেরটা একটু ছোট করে লিখছি a, সরি এটি আমি ডাইন সাইডে লিখছি, এখানে স্পষ্ট করে লিখি, উপরেরটা a প্লাস এটি √3 প্লাস 1 a প্লাস b, আর এটি a মাইনাস b, a মাইনাস b। ওকে, তাহলে আমরা সুবিধার্থে এটা একটু মুছে দিই দেখার সুবিধার্থে। ওকে, তাহলে এখানে কি রয়েছে, এটিও কিন্তু দেখো আমরা উপরে a প্লাস b আর এটা নিচে a মাইনাস b আকারে লিখেছি। এখন দেখি তো কি বের হয়, তোমরা এখানে ব্র্যাকেটে লিখে দিবে যোজন বিয়োজন করে। তাহলে এখানে কি থাকতেছে, ব্র্যাকেটটা তুলে দিলে আমরা একটু দেখি, এখানে থাকতেছে হলো cos a মাইনাস sin a। এখানে উপরে যেহেতু প্লাস আছে কাজেই এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, তাহলে হবে cos a প্লাস sin a, ব্র্যাকেট তুলে দিলাম। হ্যাঁ, নিচে cos a মাইনাস sin a, এই যে মাইনাস, মাইনাসের কারণে এটা কি হবে, এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস cos a, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস sin a, এটি হয়ে গেল ইকুয়ালস টু, উপরে কি থাকবে, উপরে থাকবে √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, কেন, এনে চিহ্নের পরিবর্তন হবে না। নিচে কি থাকবে, √3 মাইনাস 1, √3 মাইনাস 1 মাইনাস √3, আর প্লাসে মাইনাসে মাইনাস 1। আচ্ছা, এখন দেখি তো কি কি কাটা যায় এখানে, দেখো তো এখানে কি কি কাটা যায়। এখানে উপরে যাচ্ছে সাইনে কাটা যাচ্ছে, আর এখানে কজে প্লাসের মাইনাসের কজে কাটা যাচ্ছে। এখানে কি কাটা যাচ্ছে, এই 1 আর 1 কাটা যাচ্ছে, এইখানে √3 প্লাসের আর মাইনাস √3 কাটা যাচ্ছে। আচ্ছা, তাহলে উপরে কি থাকতেছে আমরা একটু তাহলে সংক্ষেপে লিখি, বা দিয়ে, বা উপরে থাকতেছে কজে প্লাস কজে মানে 2 কজে, নিচে কি থাকতেছে, নিচে থাকছে হলো মাইনাস 2 sin a ইকুয়ালস টু, উপরে থাকতেছে 2√3, নিচে থাকতেছে মাইনাস 2। আচ্ছা, এখন আমরা যদি এটাকে আগে এটাকে যদি উল্টে নিতাম, উল্টে যদি যোজন বিয়োজনটা করতাম তাহলে মাইনাস আসতো না, কিন্তু আমরা উল্টানোর দরকার নেই। কেন, কারণ আমরা এখানে মাইনাস আসবে ঠিক কথা, মাইনাসটা কিন্তু আবার কাটা চলে যাবে, কাটা গিয়ে আবার ওই আগের অ্যান্সারে ব্যালেন্স হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে কি হবে, এখানে আমরা তাইলে কি লিখতে পারি এটাকে, বা প্রথমেই 2 কাটা, তাহলে 2 যদি কাটা যায়, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে কি যাবে, এখানে উপরে থাকবে cos a, নিচে থাকবে sin a ইকুয়ালস টু 2 কাটা, মাইনাস তো আগেই কাটা চলে গেল, মনে মনে মাইনাস বাদ, তাহলে উপরে থাকতেছে √3, নিচে থাকতেছে 1। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, বা cos a বাই sin a, কি সূত্র আছে আমাদের হাতে, cos a বাই sin এর সূত্র কি,
cos a by sin a, এটা সূত্র হলো cot a। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, cot a equals to কি হবে তাহলে √3 হবে। √3/1 মানে √3। আচ্ছা, এখন একটা জিনিস তোমার দেখতে হবে, আমাদের টার্গেট ছিল কি, সমাধান করা মানে এর মান বের করা। তাহলে এখন দেখতে হবে যে এখানে √3 cot a যেহেতু √3, তাহলে √3 কত ডিগ্রির মান cot a। আচ্ছা, আমরা একটু cot এর ঘরে যাই। তাহলে cot এর ঘরে দেখি √3 এর মান কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে কি আমরা এখানে লিখতে পারি না, বা cot a equals to cot 30 ডিগ্রি। তাহলে সুতরাং a equals to কি 30 ডিগ্রি, কট বাদ। তাহলে আমরা কি লিখব, সুতরাং নির্ণয় সমাধান বলছে সমাধান করো। তাহলে আমাদের সমাধান করলে নির্ণয় সমাধান কি দাঁড়ালো, a equals to 30 ডিগ্রি। এই হলো তোমার 20 নাম্বার অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা যদি এই কলমটা ভালো করে দিচ্ছে না, এই হলো 20 নাম্বার অঙ্ক। এখন আমরা পরের অঙ্কটা হলো আমাদের 23 নাম্বার অঙ্কটা আমরা করব। এখানে আমি রাব করছি, তোমরা এই ছকটা নিশ্চয়ই তোমাদের জানা হয়ে গেছে এই কয়েকদিনে। তোমরা নিজের দায়িত্বে এই ছকের যে সূত্রগুলো আছে সেগুলো শিখে নেবে। আমরা কিন্তু 9.2 এরও প্রায় শেষের দিকে, এই সমাধানগুলো হলেই হয়ে যাবে। তারপরে আমরা সমাধান শেষ হয়ে গেলে পরে সৃজনশীলগুলো আরেক ক্লাসে করে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন করব হলো 23। আচ্ছা, 23তেও বলছেন আমাদের সমাধান করতে। তাহলে এখানে প্রশ্নটা একটু ভালোভাবে খেয়াল করো। এখানে বলা আছে সমাধান করো sin θ plus cos θ equals to 1, এটাকে সমাধান করতে হবে। বাট যখন 0 ডিগ্রির চাইতে বড় অথবা সমান এবং θ ডিগ্রির চাইতে ছোট অথবা সমান একটা শর্ত দেওয়া আছে, তাহলে আগে আমি প্রদত্ত রাশিটা আগে লিখে নিই, পরে আমি ওইটার বিষয়ে বলি। তাহলে আমরা এখানে মূল সমাধানটা করব কোথা থেকে, প্রদত্ত রাশি থেকে। প্রদত্ত রাশিটি কি, প্রদত্ত রাশিটি হলো sin θ plus cos θ equals to 1, এটি হলো আমাদের প্রদত্ত রাশি। এখান থেকে সমাধান করা মানে আমাদের থিটার মান বের করতে হবে, চলক হলো θ। তাহলে একই শর্ত দেওয়া রয়েছে, শর্তটা সম্পর্কে তোমার একটু আইডিয়া থাকতে হবে। এটা থেকে অনেক সময় সৃজনশীলও কিন্তু ঘুরায় দেওয়া যায়। আচ্ছা, যদি তোমার এইভাবে যদি দেওয়া থাকে যে থিটার মানটা 0 ডিগ্রির চাইতে বড় অথবা সমান, আবার 90 ডিগ্রির চাইতে ছোট অথবা সমান, এই চিহ্নটি হলো ছোট, মানে এটা বামের সাইডটা ছোট, ডাইনেরটা বড়। দুইটি একটা নরমাল ভাবে মনে রাখবা, যদিও জাস্ট মনে রাখার জন্য, যে সাইডটা ছোট মানে তীরের মতো যে সাইডটা, যেটা মুখ বলা যায় আর এই দুইটা পা বলা যায়, তাহলে মুখের সাইডটা হলো এই সাইডটা থাকবে সবসময় ছোট, আর এইটা সাইডটা থাকবে হলো বড়, যেদিকে পা গুলো আছে এইটা সাইডটা হলো বড়। অর্থাৎ 3 is greater than 5, 3 is smaller than 5, মানে 3 হলো 5 এর চেয়ে ছোট আর 5 হলো 3 এর চেয়ে বড়। তাহলে এই কথাটা কিন্তু সত্য। তাহলে আমি যদি এখানে হঠাৎ করে লিখি যে 7 এটা 5, এটা তুমি মানবা? এটা তুমি মানবা না। কেন? কারণ যে সাইডটা ছোট সেই সাইডে কিন্তু আসলে ছোট নাই, সেই সাইডে বড়, আর যে সাইডটা বড় থাকার কথা সেই নিল ছোট। তাহলে এই কথাটা সত্য নয়, কিন্তু এইটা কিন্তু সত্য। অর্থাৎ এইখানে 0 ডিগ্রির থিটার মানটা হবে 0 ডিগ্রির চাইতে বড়, আবার 90 ডিগ্রির চাইতে ছোট। কিন্তু এইখানে একটি চিহ্নের নিচে এরকম সমান চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এরকম একটা দাগ দেওয়া রয়েছে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, থিটার মানটা 0 ডিগ্রির চাইতে বড় হতে হবে মাস্ট, কিন্তু অথবা সমান। তাহলে আমি 0 ডিগ্রির চাইতে বড় 5 ডিগ্রিও কিন্তু গ্রহণযোগ্য, আবার 0 ডিগ্রি যদি হয় 0 ডিগ্রিও গ্রহণযোগ্য। এই সাইড থেকে বোঝা যাচ্ছে। আর এই সাইড থেকে 90 ডিগ্রির চাইতে ছোট হতে হবে, তাহলে 89 ডিগ্রি, 89 ডিগ্রি হলো, 90 ডিগ্রি হলো না, 89 ডিগ্রি হলো, সেটা চলবে।
90 ডিগ্রি যদি হয় তাহলে কি চলবে? হ্যাঁ চলবে। কেন? কারণ অর ইকুয়াল দেওয়া আছে। কিন্তু এটা 100 ডিগ্রি হলে আর চলবে না। তাহলে এখানে 0-র চাইতে বড়, 90-এর চাইতে ছোট মান যে কোনোটাই গ্রহণযোগ্য হবে। থিটার ক্ষেত্রে 0 গ্রহণযোগ্য হবে, 90 গ্রহণযোগ্য হবে। বুঝতে পারছো শর্তটা থেকে কি বোঝায়? অর্থাৎ 0 চলবে, 90 যদি আসে তাও হবে, তাও এটার সমাধান হবে। যদি 0-র চাইতে বড় এবং 90-এর চাইতে ছোট হয় সেটাও হবে। আচ্ছা, যদি সৃজনশীলে এইভাবে দেওয়া থাকে থিটা, এটার ক্ষেত্রে কিন্তু কি কি বললাম? 0 ডিগ্রিও চলবে, 90ও চলবে, আবার অন্যগুলোও চলবে। হ্যাঁ, আচ্ছা এখন এটার বেলায় কি হবে? এটার বেলায় 0-র চাইতে বড়, তার মানে 0 কিন্তু চলবে না। কিন্তু থিটার মানটা 0-র চাইতে বড় হতে হবে, সমান হতে পারবে না। থিটা ইজ গ্রেটার দেন 0। কিন্তু এইখানে 90-এর চাইতে ছোট অথবা সমান, তাহলে যে মানটা আসবে সেই মানটাও চলবে, সেই মানগুলোও চলবে, আবার 90 মানটাও চলবে। আচ্ছা, যদি এমন হয় 0 ডিগ্রি থিটা 90 ডিগ্রি এভাবে যদি দেওয়া থাকে, তাহলে থিটার মানটা 0-র চাইতে বড়, 90-এর চেয়ে ছোট হতে হবে। তাহলে 0 চলবে না, 90 চলবে না, কারণ অর ইকুয়াল নেই। তাহলে এই মানটা যদি এভাবে দেওয়া থাকে 0 ডিগ্রি স্মল দেন থিটা 90 ডিগ্রি, তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমার 0 চলবে, থিটা 90-এর চেয়ে ছোট যে কোনো মান চলবে, 0-র চাইতে বড় যে কোনো মান চলবে, কিন্তু 90 চলবে না, কারণ অর ইকুয়াল নেই। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম? এটার বেলায় 0 চলবে, 90ও চলবে। এটার বেলায় 0 কিন্তু চলবে না, 90 চলবে। এটার বেলায় এটাও চলবে না, এটাও চলবে না, কিন্তু এটার বেলায় 0 চলবে, 90 চলবে না মানটি। আচ্ছা, তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা আইডিয়া করে ফেললাম যে আমার এই মানটা কি হতে হবে? 0 অথবা 90, 0 90 অথবা 0-র চাইতে বড়, 90-এর চেয়ে ছোট হতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা ডাইরেক্ট সমাধানে চলে যাই। সমাধানে যদি যাই তাহলে সমাধানটা আমরা নরমাল ওয়েতে করি। আচ্ছা, এখন এইখানে নরমালি তো এটা কোনো সূত্রে মিলছে না। আমরা যে সূত্রগুলো আমাদের আছে, আমরা সাইনের সাথে কজের যে সূত্রগুলো আছে এখানে সাইন কজের, এটাকে বর্গ না করলে কিন্তু কোনো সূত্র এটা মিলছে না। সাইন প্লাস কজের কোনো সূত্র নেই। তাহলে আমাদের এটা কি করতে হবে? উভয় পক্ষকে বর্গ করতে হবে। বর্গ করে দেখতে হবে যে স্কয়ারগুলো একসাথে আসে কিনা। তাহলে এটা যেহেতু যোগ আকারে আছে, আমরা এটাকে বর্গ করি। তাহলে বর্গ করলে কি দাঁড়াবে? বা উভয় পক্ষে যদি আমরা বর্গ করি, তাহলে আমরা কিন্তু এখানে সাইন থিটা প্লাস কস থিটা, এটা বাম সাইড, এটা স্কয়ার ইকুয়ালস টু 1 স্কয়ার, এটা লিখতে পারি। বা এখন যদি আমরা বর্গ করি, তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এটা a আর এটাকে যদি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়ে গেছে। তাহলে এটা হবে a স্কয়ার। আচ্ছা, আমি এক কাজ করি, একটা লাইনে আমি শর্ট করছি, সাইন থিটা হোল স্কয়ার আমি দিতে পারতাম, কিন্তু আমি ডাইরেক্ট সাইন স্কয়ার থিটা করে ফেলছি। প্লাস জায়গার স্বল্পতার জন্য এটা সাইন থিটা হোল স্কয়ার দিয়ে a স্কয়ার প্লাস 2a b প্লাস b স্কয়ার। b স্কয়ার মানে cos থিটা হোল স্কয়ার, কিন্তু আমি ডাইরেক্ট cos স্কয়ার থিটা আমি লিখে ফেললাম, cos থিটা হোল স্কয়ার। তাহলে আমি ডাইরেক্ট cos স্কয়ার থিটা লিখে ফেললাম ইকুয়ালস টু 1 স্কয়ার মানে 1, 1 স্কয়ার মানে 1। আচ্ছা, বা এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো, এইটা এবং এইটা যদি আমরা কাছাকাছি এনে লিখি, তাহলে আমরা একটু কাছাকাছি এনে লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা প্লাস একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি 2 sin থিটা cos থিটা, আমি ইনটুটা আর স্পষ্ট করলাম না, ইকুয়ালস টু 1। তাহলে একটা জিনিস দেখো, আমাদের সূত্রে কি রয়েছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এটাকে আমি 1 লিখতে পারি। তাহলে 1 প্লাস 2 sin থিটা cos থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু 1। তাহলে এক কাজ করে আমাদের কিন্তু থিটার মান বের করতে হবে, মনে রাখতে হবে। সমাধান যেহেতু করছি, এনে থিটার মান বের করতে হবে। তাহলে আমরা লেফটে থিটাটা সমৃদ্ধ রাশিগুলোকে রাখবো, বাকি সব ডাইনে নিয়ে যাব। তাহলে কি হবে? আমরা এখানে বামে কি রাখবো? 1 কে কিন্তু রাখার দরকার নেই। তাহলে আমি sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 1। 1 মাইনাস 1 মানে কি? 1 মাইনাস 1 মানে 0, তাহলে 0 হয়ে গেল। বা এখন sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু কি দাঁড়ালো? এই লাইনে 0/2, তার মানে এটাও 0 হয়ে গেল। 2
2টা যদি এদিকে ডাইনে চলে আসে ভাগ হয়ে যাবে, তাহলে 0/2 মানে 0। আচ্ছা, এখন হলো কথা, এখন এইটা এই sin থিটা ইনটু cos থিটা ইকুয়ালস টু 0 এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এখন আমরা এটাকে কি লিখতে পারি? এটাকে এখানে যাওয়ার আগে আমি তোমাদেরকে আরেকটা এখানে রাফ দেখাতে চাই। রাফটা কি, আমরা কিন্তু এর আগে তোমরা এর আগের ক্লাস 8-এ তোমরা করেছো যে সমাধান অঙ্কের মধ্যে অনেকক্ষণ সমাধান করে এসে যদি থাকে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 হয়, একটা সমাধান করে এসে মিডিল টার্ম করে এসে সমাধান করে এসে যদি এরকম হয়, তখন আমরা লিখি সুতরাং হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। এটি কিন্তু আমরা লিখি, তখন আমরা হয় এটা সমান 0 লিখি অথবা এটা সমান 0 লিখে তারপর আমরা এখান থেকে বের করি সুতরাং x ইকুয়ালস টু 2 আর এটা দেখা যায় x ইকুয়ালস টু 3, এরকম আমরা বের করি, অথবা একটা মান গ্রহণযোগ্য হয় আর একটা গ্রহণযোগ্য হয় না, এরকম আমরা বের করি। এখন প্রশ্ন হলো দুইটার গুণফল 0 হলে আমরা কেন সুতরাং হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0 কেন বলি, সেটি হলো একটি প্রশ্ন। আচ্ছা, তাহলে এটিকে আগে আমরা সেইভাবে সাজিয়ে নিই, পরে আমি এটার কজটা বলতেছি। সুতরাং যেহেতু দুইটা সংখ্যার গুণফল সেম ভাবে আগের মতো করে আমি বলছি, সুতরাং x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0 হলে হয় এটা ইকুয়ালস টু 0 আদারওয়াইজ এটা ইকুয়ালস টু 0। তাহলে এই ক্ষেত্রেও যেহেতু sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 0, কাজে আমরা হয় sin থিটা ইকুয়ালস টু 0 অথবা cos থিটা ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা এখান থেকে মান বের করব, এখান থেকে ওই যে আগে যেভাবে মানগুলো আমরা বের করেছি সেভাবে বের করব। আচ্ছা, এটা বের করার আগে আমি এখানে একটু একটা জায়গায় যেতে চাই, সেটা হলো তোমরা অনেকেই গুণাকারে থাকলে ইকুয়ালস টু 0 থাকলে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0 লিখে তোমরা অঙ্কটা করে ফেলো। কিন্তু তোমরা অনেকেই সাধারণত অনেক সময় মানে ভাবনায় তোমাদের আসে না বা অনেকের আসে না, সেটা হলো কেন আমরা হয় এটা সমান অথবা এটা ইকুয়ালস টু 0 আমরা কেন লিখি। আচ্ছা, এটার জন্য একটু সাধারণ একটা চিন্তা করো। আচ্ছা, আমি তোমাকে বললাম যে 5 অন্য কালার দিয়ে করছি, 5 ইন্টু সামথিং ইকুয়ালস টু 0। আচ্ছা, আবার 3 ইন্টু সামথিং আগে ছিল, এটা ইকুয়ালস টু 0 আসলো, রেজাল্টটা কি আসলো, 0 আসলো। এখন এই তুমি আমাকে একটু বলো তো যে এইখানে 5 ইন্টু সামথিং ইকুয়ালস টু যখন 0 আসে তখন এইখানে মাস্ট কত ছিল তোমার কি মনে হয়? 5 ইন্টু সামথিং ইকুয়ালস টু 0 রেজাল্ট যখন আসে তখন তোমার কি মনে হয় যে নিশ্চয়ই এখানে 0 ছিল, তুমি বলবা। আবার 3 এর সাথে এমন কি ছিল যার ফলে রেজাল্ট 0 আসছে? নিশ্চয়ই এখানেও শূন্য ছিল। তাহলে আমরা একটা জিনিস দেখছি, দুইটা সংখ্যার গুণফল যখন শূন্য হয় তাহলে সেই কারণে এখন আমি তোমাকে একটা প্রশ্ন করব যে তাহলে তুমি আমাকে বলো তো যে এইটা ইনটু এইটা গুণ করলে শূন্য হলো, তাহলে নিশ্চয়ই এই দুইটা থেকে হয় এটা শূন্য ছিল আদারওয়াইজ এইটা শূন্য ছিল বলেই তো রেজাল্টটা শূন্য আসছে। যেহেতু এইটার বেলায় আমরা দেখলাম রেজাল্ট যখন দুইটা সংখ্যার গুণফল যখন শূন্য আসে তখন নিশ্চয়ই দুইটা থেকে এই যে হয় পরের সংখ্যাটা শূন্য আদারওয়াইজ আগের সংখ্যাটা শূন্য, দুইটা সংখ্যার গুণফল যখন শূন্য আসবে তখন এইরকম হবে। তো এখানেও সেম কথা যে এই দুইটা সংখ্যার গুণফল যখন শূন্য হবে তখন মাস্ট হয় এটা শূন্য ছিল আদারওয়াইজ এটা শূন্য ছিল। এখন সেই কারণে আমরা লিখি যে দুইটি সংখ্যার গুণফল যখন শূন্য আসে তখনই আমরা লিখি হয় এটা ইকুয়ালস টু শূন্য অথবা এটা ইকুয়ালস টু শূন্য। আমরা কেন লিখি? এই কারণে লিখি। আচ্ছা, তাহলে এখন sin থিটা ইকুয়ালস টু শূন্য যদি হয় তাহলে এই থিটার মান কত আসে, cos থিটা ইকুয়ালস টু শূন্য হলে এটার মান কত আসে এটি আমরা এখন দেখব। তাহলে এটি যদি বের করি বা
এখন এই ছকটা আমাদের কাজে লাগবে। sin থিটা ইকুয়ালস টু 0, তাহলে সাইনের ঘরে কতর মান 0? 0 মান। তাহলে বা sin থিটা ইকুয়ালস টু sin 0 এর বদলে এই sin 0 ডিগ্রি আমরা বলতে পারি। সুতরাং থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ওকে, আবার এইদিকে যদি আমরা দেখি তাহলে cos থিটা ইকুয়ালস টু 0, তাহলে cos এর ঘরে কতর মান 0? 90 এর মান। তাহলে বা cos থিটা ইকুয়ালস টু cos 90 ডিগ্রি। দেখো cos এর ঘরে 0 এর মান কত? 90 তে, তাহলে এলো cos 90 ডিগ্রি দিলাম। তাহলে এই ক্ষেত্রে কি আসলো? সুতরাং থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি আসলো। এখন একটা বিষয় তুমি আবার আমি আগের জায়গায় ফিরে যাই। কি বলা হয়েছে? থিটার মান 0 আসছে আর 90 আসছে। আমাদের শর্তে কি দেওয়া ছিল? এটার মানটা 0-র চাইতে বড় অথবা সমান, 90-র চেয়ে ছোট অথবা সমান হতে হবে। তাহলে আমাদের কিন্তু 0 এবং 90 আসছে, কাজেই 0 গ্রহণযোগ্য, 90ও গ্রহণযোগ্য। তাহলে আমরা এখন কি লিখব? এখন লিখব সুতরাং, আচ্ছা এখানে একটি কথা বলে রাখি আমি, সুতরাং কেন এখানে কথাই লিখলাম? সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি 90 ডিগ্রি। ওকে, এখন আমরা কেন এখানে থিটা এখানে কেন আমি এখানে সুতরাং কথাই লিখলাম, আবার এইখানে কেন চিহ্ন দিলাম, এখানে কেন আবার কথাই লিখলাম, একটু বুঝে নাও। পরপর দুইবার তোমরা সুতরাংটা চিহ্ন আকারে দিবা না। যেমন এইখানে যখন হয় তখন এখানে সুতরাং কথাটা দিয়ে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা আসে না। এই জন্য শুরুতেই তুমি এটা কথায় দিলা, কথায় দেওয়ার কারণেই কিন্তু এখানে তুমি চিহ্ন দিতে পারলা, এখানেও চিহ্ন দিতে পারলা। চিহ্নের পর আবার যে এখন তো চিহ্ন দেওয়া সম্ভব নয়, কাজেই এখন আমরা কথায় দিছি। পরপর দুই লাইনে যেন এটা চিহ্ন অথবা পরপর দুই লাইনে যেন কথায় না থাকে, তাহলে এটা হলো। এখন তোমাদেরকে জাস্ট আরেকটু কথা বলে রাখি যে যখন এটা যখন তোমার এখানে শর্ত দেওয়া রয়েছে তখন তোমার মান অ্যান্সার আসছে 090। আচ্ছা, যদি এইটার জন্য তোমার অ্যান্সার কত আসছে, তুমি কত অ্যান্সার লিখছো? 0 এবং 90। এইটার জন্য মান আসছে 0 এবং 90, দুইটা মান আসছে 90 ডিগ্রি। আচ্ছা, যদি এইটা হতো শর্ত দেওয়া, এটা না থেকে যদি এইটা দেওয়া থাকতো তাহলে কি হতো? তাহলে 0-র চাইতে বড়, নট ইকুয়াল, তাহলে 0 মানটা কিন্তু বাদ যেত। তাহলে 90-র চেয়ে ছোট অথবা সমান, তাহলে সেম অঙ্কটা করি, শর্ত যদি এটা দেওয়া থাকতো তাহলে শুধু অ্যান্সার হতো 90 ডিগ্রি, 0 হতো না, কারণ 0 অর ইকুয়াল দেওয়া নাই নিচে। অর্থাৎ থিটার মানটা 0 সমান হতে পারে না, বাট 0-র চেয়ে বড় হতে হবে, কিন্তু তোমার এখানে তাহলে 0 মানটা গ্রহণযোগ্য হতো না। আচ্ছা, যদি এই শর্তটা দেওয়া থাকতো তোমার অঙ্কে, এটার বদলে যদি এটা দেওয়া থাকতো তাহলে এটির কোনো সমাধানই হতো না, কারণ তোমার এখানে 0-র চেয়ে বড় হতে হবে, 90-র চেয়ে ছোট হতে হবে থিটার মান। কাজেই তোমার এখানে 0 চলবে না, 90ও চলবে না, এটার চেয়ে বড় অথবা 90-র চেয়ে ছোট হতে হবে। তাহলে সেই মানটি কিন্তু তোমার এখানে আসেনি, কাজেই এটার কোনো অ্যান্সার হতো না। আবার এইটা যদি দেওয়া থাকতো তোমার শর্তে, এখন এই শর্তের পরিবর্তে যদি এটা দেওয়া থাকতো তাহলে 0-র চেয়ে বড় অথবা সমান কিন্তু 90-র চেয়ে ছোট, তাহলে 0-র চেয়ে বড় অথবা সমান মানেই হলো 0 মানটা কিন্তু গ্রহণযোগ্য। তাহলে 90-র চেয়ে ছোট মানটা গ্রহণযোগ্য, কিন্তু 90-র নিচে কিন্তু অর ইকুয়াল দেওয়া নেই, এখানে কিন্তু অর ইকুয়াল দেওয়া নেই, কাজেই এই 90 মানটা তখন চলতো না। তাহলে এইখানে এই ডাইন সাইডটা কিভাবে পরিবর্তন হয়ে গেলেও এটার মানটা কিভাবে পরিবর্তন করে লিখতে হবে এটাও তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা, আমরা তারপর করব কি 24। এখন আমরা করব 24। আচ্ছা, তাহলে 24 যদি আমরা করি, একটু 24 নম্বর প্রশ্নটা একটু দেখো, এখানে একটু জিনিস দেখার রয়েছে, এখানে একটু ডিফারেন্ট আছে। আচ্ছা, আমরা আগে লিখে ফেলি প্রদত্ত রাশি 24। প্রদত্ত রাশি কি দেওয়া রয়েছে? প্রদত্ত রাশি দেওয়া রয়েছে cos স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা
ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা। এখানেও থিটার মান একটি শর্ত দেওয়া রয়েছে যে থিটার মান হলো কি, থিটা হলো সূক্ষ্ম কোণ, এইটি একটি শর্ত দেওয়া রয়েছে। তাহলে থিটার যে মানটা আমরা বের করব সেই কোন মানটা আমরা এখানে গ্রহণ করব। যেমন মনে করো থিটা সূক্ষ্মকোণ, যখন থিটা সূক্ষ্মকোণ এই শর্তটা যখন তারা দিয়ে দিল, তখন তোমার এখানে বুঝতে হবে যে থিটার মানটা নিশ্চয়ই সূক্ষ্মকোণ আসতে হবে। সূক্ষ্মকোণ আসা মানে হলো যে এটার মানটা, মনে করো থিটার মান তোমার এখানে মান আসছে, দুইটা মান আসছে। একটা মান আসছে হলো তোমার হলো 100 ডিগ্রি বা 90 ডিগ্রি আসলো, একটা মান আসলো 90 ডিগ্রি, আর একটা মান আসলো তোমার হলো 45 ডিগ্রি। তাহলে এখানে সূক্ষ্মকোণ কোনটি? 45 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মানটা কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না, এখানে 45 ডিগ্রিটা গ্রহণযোগ্য হবে। 30 ডিগ্রি মান আসলো 30 ডিগ্রি গ্রহণযোগ্য হবে। এখানে 100 ডিগ্রি মান আসলো 100 ডিগ্রি গ্রহণযোগ্য হবে না, মানে সূক্ষ্মকোণ মানটা গ্রহণযোগ্য হবে, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে কম মানটা এখানে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, তাহলে এটি আমরা অঙ্কটা করি। অঙ্কটা যদি আমরা করি তাহলে 24 নাম্বার দেখো। এখন এই অঙ্কটা করতে গেলে আমি এখানে তোমাদের কাছে নতুন একটা বিষয় এসে দাঁড়াবো, সেটি হলো এখানে দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা। এখান থেকে তোমার যখন সমাধান করে থিটার মানটি বের করতে হবে, এখানে কিন্তু নরমালি সবগুলো এক ধরনের দেওয়া নাই, এক আর দুই cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা দেওয়া। তাহলে তুমি এটাকে কিভাবে কি করবা? এটাকে কিন্তু কিছু করার মতো কোনো সুযোগ নেই। তুমি যদি চিহ্ন পরিবর্তন করে কিছু করতে চাও, হ্যাঁ তোমার মাথায় প্রাইমারিলি আসতে পারে তুমি মাইনাস দিয়ে গুণ করে দিই স্যার, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে মাইনাস দিয়ে গুণ করে দিলে দেখো এই মাইনাসটা উপরে মাইনাস দিয়ে গুণ করে দিলে এই মাইনাসটা কিন্তু cos স্কয়ার থিটার সামনে চলে আসবে, তাহলে আলটিমেটলি কোনো লাভ কিন্তু এখানে হচ্ছে না। তাহলে এটার চিহ্ন নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই। এখন তোমার টার্গেট করতে হবে সবগুলাকে হয় cos বানাইতে হবে, আদারওয়াইজ সবগুলাকে sin বানাইতে হবে। বানিয়ে তোমার তখন এখান থেকে একটা ইয়া আসবে, মিডিল টার্ম বা একটা কিছু আসবে, আসলে সেইখান থেকে তোমার থিটার মান বের করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি সবগুলো এক ধরনের অনুপাত বানাইতে চাই, অর্থাৎ cos বা sin বানাইতে চাই, তো আমরা, তোমার মাথায় প্রথমে আসতে পারে যে আমরা স্যার এই cosটারে ভেঙে sin বানিয়ে ফেলি। হ্যাঁ, তুমি এই cosটাকে ভেঙে sin খুব সহজে বানাতে পারবা। কেন? এই sin ঠিক রাখলা, তাইলে এই cosটাকে ভেঙে যখন sin বানাবা, তাইলে cosটাকে ভেঙে sin বানাইলে তাইলে এই cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা হবে। হ্যাঁ, তাহলে তুমি cos স্কয়ার থিটার বদলে 1 মাইনাস sin স্কয়ার থিটা নিয়ে মানে খুব ইজিলি লিখে ফেলতে পারবা। তাহলে cos স্কয়ার থিটাকে ভেঙে তোমার কিন্তু বাম সাইড, ইকুয়ালের বাম সাইডে সবগুলাই তখন কি হয়ে যাবে, সব sin স্কয়ার থিটা হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হলো এই 5 cos থিটা আছে, এটাকে তুমি কেমনে বানাবা? এটার কি কোনো সূত্র আছে যে এই cos থিটাটাকে ভেঙে তুমি কিভাবে sin থিটা বানাবা? এটা কিন্তু নাই। কাজেই তোমার ফার্স্ট যে থিংকিংটা, যে স্যার আপনি বলছেন যে হয় সবগুলাকে একরকম বানায় ফেলতে হবে, তা আমি তো সবগুলারে sin বানায় ফেলতে চাচ্ছি। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, sin বানিয়ে ফেলতে চাচ্ছ, কিন্তু এখানে যে cos থিটা রয়ে গেছে সেটাকে তুমি বানাতে পারছো না। তাহলে সেইটার চাইতে বেটার অপশন হবে তোমার সবগুলাকে cos বানিয়ে ফেলা। কেন? কারণ দেখো শুরুতে cos আছে, এখানেও cos আছে, তিনটার মধ্যে একটা শুধু sin, তাহলে সাইনটাকে ভেঙে আমি cos বানিয়ে ফেলি। তাহলে সাইনটাকে ভেঙে যদি আমি cos বানিয়ে ফেলি, তাহলে sin স্কয়ার থিটার মান কি আসবে? cos এর বেলায় sin স্কয়ার থিটা আমি রেখে দিলাম, তাহলে এখানে আসবে 1 মাইনাস cos স্কয়ার থিটা। অর্থাৎ তাহলে আমি কি বানাচ্ছি এখানে, কিভাবে করব কাজটা? আমি করব হলো, আমি এখানে কি করব, এই যে সূত্রটি রয়েছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে আমি sin স্কয়ার থিটার বদলে কি বানাবো, এই cos বানাবো। তাহলে এটাকে আমরা বামে রেখে দিই, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কি আসতেছে 1 মাইনাস cos স্কয়ার থিটা আসতেছে। আচ্ছা, তাহলে আমি কিন্তু এই যে cos বানিয়ে ফেললাম, তাহলে আমি এখন এখানে এই কাজটা করি। এখন এখানে যদি এটা করি তাহলে আমি cos স্কয়ার থিটা রেখে দিলাম, cos স্কয়ার থিটা প্লাস মাইনাস এই sin স্কয়ার থিটার বদলে কি থাকবে, এইটা লিখে ফেললাম, ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখে ফেললাম ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা। এই যে, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখন দেখো যে এখানে সবগুলো কিন্তু cos হয়ে গেছে। কেন? এটা আগে থেকেই ছিল, আর এটা আমি যে এই sin স্কয়ার থিটার পরিবর্তে এটা বানিয়েছি, আর এটা কিন্তু আগে থেকেই cos আছে।
এখন তুমি এক কাজ করো, তুমি সবগুলোকে এখন দেখো যে কি বানানো যায়। তাহলে বা দিয়ে আমরা ব্র্যাকেটটা আগে তুলে দিই, পরে দেখি কি হয়। cos স্কয়ার থিটা মাইনাস, এটার আগে মনে মনে প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা, এখন একটা জিনিস দেখতেছি, cos স্কয়ারের যোগ হয়ে যাচ্ছে, আবার এখানে 5 cos থিটা আছে, আবার এখানে সংখ্যা আছে কিছু। এখন এক কাজ করি, সবগুলোকে বামে নিয়ে আসি, দেখি যোগ বিয়োগ করে কি হয়। বা এটা আর এটা যদি আমি যোগ করি তাহলে কি থাকতেছে, cos স্কয়ার এবং cos স্কয়ার যোগ করলে কি থাকতেছে, 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, এই cos স্কয়ার আর এই cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটা, আর এখানে -1 আগে থেকে আছে, এই -2 এখানে হয়ে গেল, +2টা -2 হয়ে গেল, আর এখানে -5 cos থিটা আছে, তাহলে এটা বামে চলে আসলে +5 cos থিটা হয়ে যাবে। ইকুয়ালস টু ডাইনে আর কিছুই নেই, শূন্য পড়ে রইল। এখন যদি আমরা কাজ করি, এখন বা একটু সাজিয়ে লিখি, তাহলে প্রথমে থাকতেছে 2 cos স্কয়ার থিটা, এটাকে আমি ফার্স্টে লিখলাম, এখন এটাকে লিখলাম, তাহলে +5 cos থিটা, আর 1 আর 2 তার মানে -3 ইকুয়ালস টু 0। দেখো এটি কিন্তু তোমার একটা ইয়ার মতো হয়ে গেছে, একটা এই মিডল টার্ম অঙ্কের মতো হয়ে গেছে। কেমন মিডল টার্ম হয়েছে এটা? এটা হয়েছে হলো তোমার এটা হয়েছে হলো আমি বলি 2a স্কয়ার প্লাস 5ab মাইনাস 3b স্কয়ার, এরকম হয়ে গেছে আসলে জিনিসটা। 3 দুগুণে 6, এইভাবে 5 মিলাইতে হবে, এইরকম একটা মিডল টার্মের মতো হয়ে গেছে এটা। তাহলে 2 আর 3 যদি আমরা মিলাই, তাহলে 2 আর 3 এ 3 দুগুণে 5, তাহলে এই মিডল টার্মকে 3 দুগুণে 6, কিন্তু 6 কে আমরা কিভাবে 5 বানাইতে পারবো, 5 কে 5 আর 1 যোগ করলেই তোমার এখানে 3 দুগুণে 6, তাহলে 3 আর 2 আমরা এই মাঝেটা মিলাই ফেলতে পারবো। তাহলে এটা আমরা এই মিডল টার্মটা কিভাবে মিলাবো হলো 2 আর 3 গুণ করব, তোমরা মিডল টার্ম জানো, 2 আর 3 গুণ করব, 3 দুগুণে 6, তাহলে 6 কে যদি আমরা গুণিতক বানাই, মানে এখানে 5 আর 1 যোগ করে দিলেই 6 হয়ে যায়। তাহলে আমরা এক কাজ করি, এটাকে এক কাজ করি, এখন যদি আমরা মিলাইতে যাই 2 আর 3, তাহলে আমরা 2 cos স্কয়ার থিটা প্লাস এখানে 6 আর 1, তাহলে 6 থেকে 1 বাদ দিয়ে দিলে 5 থেকে যায়, তাহলে আমি 6 cos থিটা লিখি মাইনাস cos থিটা, তাহলে দেখো -3 0, তার মানে 3 দুগুণে 6, তাহলে 6 কে 6, তাহলে 6 থেকে 1 চলে গেলে 5, তাহলে এটা কিন্তু মিলে গেল। বা এখন আমরা এক কাজ করি, এখান থেকে cos থিটা কমন নিই, cos থিটা কমন গেলে কি থাকে, 2 cos থিটা প্লাস 2 cos থিটা কমন যাবে, তাহলে এখানে থাকতেছে cos থিটা, এখানে 2 ও কমন যায়, তাহলে এখানে থাকতেছে cos থিটা প্লাস cos থিটা প্লাস 2 বাদ গেলে 3 থাকে, মাইনাস এখান থেকে 1 কমন যায়, 1 গেলে কি থাকে, cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন দেখো এখান থেকে কিন্তু আমাদের একটা কমন যাচ্ছে, কি কমন যাচ্ছে, এখান থেকে cos থিটা প্লাস 3 cos থিটা প্লাস 3 কমন যাচ্ছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি, বা cos থিটা প্লাস 3, এটাকে কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকতেছে, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখো আবার কিন্তু এই দুইটা সংখ্যার গুণফল 0 চলে আসলো, তাহলে আমরা এটাকে কি লিখবো, সুতরাং ওই আগের মতো সিস্টেমে, সুতরাং হয় cos থিটা প্লাস 3 ইকুয়ালস টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা যদি অঙ্কটা করি, তাহলে কি হয়, বা cos থিটা ইকুয়ালস টু প্লাস 3টা কি হয়ে যাবে, -3,
কিন্তু তোমরা এই ছকে দেখো তো কজের ঘরের কোনো মান কি -3 রয়েছে? নাই। তাহলে এটি হবে কিন্তু এটি গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কেন? cos থিটা মান কখনো -3 হতে পারে না, মাইনাস তো নেগেটিভও হতে পারে না, 3 তো পরের কথা। এখানে কোনোটাই cos থিটা মানে কি ছিল? আবার আমরা গোড়ায় চলে যাই। cos থিটা ছিল ভূমিবাহী অতিভুজ। তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রেই ভূমিবাহী অতিভুজের মান কখনোই অনুপাতটা কখনোই -3 কিন্তু আসে না, বিজ্ঞানীরা খুঁজে পায়নি। অর্থাৎ ভূমিবাহী অতিভুজ cos থিটা কি ছিল? cos থিটা ছিল ভূমিবাহী অতিভুজ। তাহলে যে কোনো ত্রিভুজই নাও না কেন, যে কোনো সমকোণী ত্রিভুজ নাও, তাহলে সেটার ক্ষেত্রে কখনোই তোমার ওই ক্ষেত্রে ভূমিবাহী অতিভুজের মান কখনোই অনুপাত -3 আসে না। সেই জন্য আর ঋণাত্মক মান তো আসেই না, কারণ ঋণাত্মক আসবে কিভাবে? দুইটা সংখ্যার অনুপাত তো কখনো ভাগ করলে ওইটা ঋণাত্মকটা এটা আসবে না। এই ঘরের মধ্যে কোনো মান ঋণাত্মক নাই, তাহলে এটা গ্রহণযোগ্য নয়। কিন্তু এটার বেলায় একটু দেখি তাহলে এটা গ্রহণযোগ্য হয় কিনা। তাহলে 2 cos থিটা ইকুয়ালস টু 1 ডানে চলে যাবে, 1 ডানে চলে গেল, বা তাহলে শুধু cos থিটা ইকুয়ালস টু কি হবে? হাফ। তাহলে এখন আমরা দেখি তো হাফ আছে কিনা কজের ঘরে কোনো জিনিসের মান, মানে কোনো অনুপাতের মান কজের ঘরে হাফ কোথায় আছে? 60 ডিগ্রি। তাহলে আমরা হাফের বদলে লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু কি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে আমরা এখানে কি লিখব? সুতরাং নির্ণয় সমাধান সমাধান থিটা ইকুয়ালস টু 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমি আবার শুরু থেকে এই কথাটা বলছি, আমরা এখানে কি কি স্টেপগুলো করেছি, কেন করেছি, সেই বিষয়গুলো আমি আবার এই অঙ্কটার ক্ষেত্রে আমি আবার বলতে চাই। আচ্ছা, আমরা শুরুতে যে কাজটি করেছি, এইখানে এই লাইনটা থেকে এই লাইনে আসার পর সাইন থিটাকে ভেঙে 1 - cos স্কয়ার থিটা বানিয়ে ফেলেছি একই রকম অনুপাত আনার জন্য। তারপর আমরা ব্র্যাকেটটা তুলে দিয়েছি, ব্র্যাকেটটা তুলে দেওয়ার পর এইটা এবং এইটা যোগ করে দিয়ে এটা লিখেছি, আর বাকি সব ঠিক আছে। ঠিক আছে কিভাবে? -2 বামে চলে আসছে, চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, -5 cos থিটাটা প্লাস হয়ে গেছে। এখন আমরা এটাকে একটু জাস্ট গুছায় লিখছি কিভাবে? 2 cos স্কয়ার থিটা এটাকে পরে লিখছি, তারপরে লাস্টে এটাকে লিখেছি। এখন এটাকে আমরা মিডল টার্ম করছি, এই যে 3 × 2 = 6, তাহলে এই যে 6 × 1 = 6, 6 আর 1 এই 6 থেকে 1 চলে গেছে, এই 5 রয়েছে। তাহলে এটা কিন্তু আগেরটাই ঠিক আছে, এটা কিন্তু আগেরটাই ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি করেছি? এখান থেকে 2 cos থিটা কমন নিয়েছি, কাজে এখানে cos থিটা পড়ে রয়েছে, প্লাস এখান থেকে 2 ভাগ যাওয়ার পর 3 পড়ে রয়েছে, cos থিটা কমন চলে গেছে। তাহলে এটা আর এখানে মাইনাস কমন নিলে এই চিহ্নটা -1 কমন নিয়েছি। কেন? এখানে যেহেতু মাইনাস আছে, এই শুরুতে মাইনাস আছে, কাজে এটা প্লাস আনতে হবে এটার সাথে মিলাতে গেলে, এই জন্য -1 কমন নিয়েছি। আর এখান থেকে -1ই কমন যায়, তাহলে এটা ভিতরে প্লাস রয়ে গেল। তাহলে এটা কমন বিধায় এটাকে আমরা আগে নিয়েছি। তাহলে এখানে পড়ে রয়েছে কি? 2 cos থিটা, এই যে -1, এই যে -1, তাহলে এটা ইকুয়ালস টু 0। এখন দুইটা সংখ্যার গুণফল যেহেতু 0 আসছে, কাজে হয় এটা ইকুয়ালস টু 0, আদারওয়াইজ এটা ইকুয়ালস টু 0। এই যে হয় এটা ইকুয়ালস টু 0 লিখেছি, অথবা এটা ইকুয়ালস টু 0 লিখেছি। এখন এখান থেকে cos থিটার মান -3 আসছে, এটা থিটার মান cos থিটার মান কখনোই -3 গ্রহণযোগ্য নয়। আর এখানে আসছে cos থিটার মান হাফ, তাইলে এটার ক্ষেত্রে cos হাফের মানটা হলো 60 ডিগ্রি, কাজে থিটা 60 ডিগ্রি। এই হলো 24 নম্বর অঙ্ক। এখন আমরা করব 25 নাম্বার অঙ্কটি। আচ্ছা, 25 অঙ্কে দেখো বলা আছে, একটু বইয়ের দিকে তোমরা তাকাও। 25 অঙ্কে সমাধান করো 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়ালস টু 0। এই যে এটা ইকুয়ালস টু 0 যখন থিটা হলো সূক্ষ্মকোণ, তাহলে এটার মানটাও থিটা সূক্ষ্মকোণ দেওয়া আছে। তাহলে এটি আমরা সমাধান করি আগের মতো সেম সিস্টেমে। এখন তোমরা আমাকে একটু চিন্তা করে বলো, বা চিন্তা করো, একটু দেখো জিনিসটা, যে আমরা কি এইখানে যেহেতু sin স্কয়ার থিটা আছে, এখানে cos থিটা আছে, তাহলে আমরা যদি থিটার মান বের করতে চাই, সবগুলোকে একরকম বানাতে হবে, একই অনুপাত বানাতে হবে। তাহলে আমরা কি sin কে cos বানাবো নাকি cos কে sin বানাবো? দেখো, cos কে sin বানানো কিন্তু খুব কঠিন, কারণ এটার কোনো সূত্র নাই এবং এটা স্কয়ার আকারেও নাই। তাহলে আমার কি করতে হবে? সাইনটাকে cos বানাতে হবে। তাহলে সাইনটাকে কিভাবে cos বানাবো? ওই যে আগের মতো
এখানে সাইন স্কোয়ার থিটা সমান আমরা 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখতে পারবো। কিভাবে? এই যে এটাকে ডাইনে নিয়ে গেলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যায়। তাহলে আমরা এই সাইন স্কোয়ার থিটাকে ভাঙাবো। তাহলে 2 ব্র্যাকেটে ওই যে সূত্রটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে আমি এটা রাখবো। তাহলে এটা যখন ডাইনে চলে যাবে তখন 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটার বদলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা আমরা লিখতে পারি। 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা আগে থেকে আছে মাইনাস 3 ইকুয়ালস টু 0 এটি আছে। তাহলে আমি এখন ব্র্যাকেট তুলে দিই। তাহলে 2 কে 2 বিয়োগ 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা আগে থেকে আছে মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখন আমরা দেখি একটু সাজিয়ে লিখি। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা শুরুতে কি লিখব? শুরুতে লিখব 2 cos স্কয়ার থিটা। তাহলে আগে লিখি 2 cos স্কয়ার থিটা, পরে লিখব 3 cos থিটা, তাহলে প্লাস 3 cos থিটা, পরে হলো এই বাকি রইল 2 এবং মাইনাস 3। 2 এবং মাইনাস 3 যোগ করলে হয় মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এখানে কি করলাম? এখানে 2 cos স্কয়ার থিটা লিখলাম আগে, এটার আগে একটা মাইনাস হবে, মাইনাসটা দিয়ে দিলাম, আর 3 cos থিটা, আর এটা হলো 2 মাইনাস 3 মানে মাইনাস 1। আচ্ছা, এখন দেখো আমার এখানে কিন্তু 2 cos স্কয়ার থিটার আগে মাইনাস ছিল, মাইনাসটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমার এই মাইনাসটা কিন্তু এখানে না তুললে এটা একটা সমস্যা। তাহলে দুইটার মধ্যে মাইনাস হয়ে গেল, একটা প্লাস। তাহলে আমি উভয়পক্ষকে মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা কিন্তু 2 cos স্কয়ার থিটা হয়ে যাবে, আর এটা প্লাসটা মাইনাস 3 cos থিটা হয়ে যাবে। এটার সাথে এইভাবে তোমরা করে অভ্যস্ত, তোমরা এটা আগে থেকে জানো, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা মিডল টার্ম করব। 2 কে 2, তাহলে 2 আর 1 যোগ করলেই 3 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 কে 2 যেহেতু, তাহলে 2 cos থিটা মাইনাস cos থিটা, এই যে 1 2 কে 2, তাহলে 2 আর 1 মিললে 3 হয়ে গেল, প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে আমরা মিডল টার্ম করছি। তাহলে আমরা এখান থেকে 2 cos থিটা কমন যাবে। তাহলে যদি আমরা 2 cos থিটা কমন নিই তাহলে কি থাকবে? 2 cos থিটা কমন গেলে 2 cos স্কয়ার থিটা আছে, তাহলে একটা cos থিটা পড়ে থাকবে। তাহলে একটা cos থিটা লিখলাম মাইনাস 1। 2 cos থিটা কমন নিয়ে গেছি, মাইনাস 1। মাইনাস 1 এখানে কমন গেলে হবে cos থিটা মাইনাস 1 প্লাস মাইনাসে মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস 1 কমন নিলে ভিতরের চিহ্ন চেঞ্জ হয়ে গেল। এখন এখান থেকে কিন্তু cos থিটা কমন যায়। তাহলে আমরা কি লিখতে পারি? বা cos থিটা মাইনাস 1 কমন নিয়ে গেলাম। কমন নিয়ে গেলে কি থাকলো? 2 cos থিটা মাইনাস 1 পড়ে রইল ইকুয়ালস টু 0। তাহলে এটা কমন চলে গেল, আগে লিখলাম, যা পড়ে রইল এখানে লিখলাম। এখন দেখো এইটা এবং এইটা দুইটার গুণফল কিন্তু শূন্য। তাহলে আমার সুতরাং হয় এখানে কি থাকতেছে? তাহলে আমাদের থাকতেছে হয় এটা ইকুয়ালস টু 0 অথবা এটা ইকুয়ালস টু 0। সুতরাং হয় cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আমরা লিখি বা cos থিটা ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে এখানে? cos থিটা ইকুয়ালস টু 1, ডানে চলে গেলে 1 থাকে। তাহলে বা cos কত ডিগ্রির মান 1? আমরা একটু দেখি। cos 0 ডিগ্রির মান হলো 1। তাহলে আমরা 1 এর বদলে এই বামে cos থিটাই আছে, 1 এর বদলে cos 0 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা, তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু কি দাঁড়ালো? 0 ডিগ্রি। অন্যদিকে এইখানে কি দাঁড়াচ্ছে? বা তাহলে 2 cos থিটা যদি বামে লিখি তাহলে বামে 2 cos থিটা ইকুয়ালস টু 1 ডানে চলে যাচ্ছে, মাইনাস 1 প্লাস হয়ে গেল। বা তাহলে শুধু cos থিটা সমান কি থাকতেছে? 1/2 মানে হাফ। তাহলে বা cos থিটার ঘরে কত ডিগ্রির মান হাফ? আমরা একটু দেখে বের করি। cos হাফ হলো 60 ডিগ্রির মান। তাহলে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু কি দাঁড়ালো? cos বাদ, তাহলে থিটা ইকুয়ালস টু দাঁড়ালো 60 ডিগ্রি। এখন আমরা অ্যানসার হিসেবে কোনটাকে নিব? একটু আবার শর্তে চলে যাও। শর্তে কি বলা আছে? এটা থিটা কি? সূক্ষ্মকোণ। তাহলে আমরা প্রশ্নের দিকে দেখো, প্রশ্নে লেখা আছে সুতরাং কি হবে? নির্ণয় সমাধান কি হবে? সূক্ষ্মকোণ কোনটা? 0 ডিগ্রিও কিন্তু সূক্ষ্মকোণ। সুতরাং নির্ণয় সমাধান 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রিও সূক্ষ্মকোণ, 60 ডিগ্রিও সূক্ষ্মকোণ। তাহলে এখানে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি 60 ডিগ্রি হবে। ওকে, তাহলে 25 নাম্বার অঙ্ক শেষ। এখন আমাদের শেষ অঙ্ক রয়েছে, সেটি হলো 26 নাম্বার অঙ্ক আজকের জন্য। আচ্ছা, আমরা পরেরটায় যাই। 26 নম্বর অঙ্কের প্রশ্নটা একটু তোমরা দেখো। প্রশ্নে লেখা আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 ব্র্যাকেটে আছে
টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট থ্রি, পরে টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়ালস টু 0। ওইটাকে তোমার সমাধান করতে হবে। আচ্ছা, ওইটাকে আমরা কিভাবে সমাধান করব? এই পেনটা একটু চেঞ্জ করি। আচ্ছা, তাহলে আমরা 26 নম্বর অঙ্কের প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি 26 নম্বর অঙ্কের প্রদত্ত রাশি কি রয়েছে একটু ভালো করে খেয়াল করো, তারপর অঙ্কটা আমরা করব। টেন স্কোয়ার থিটা আমি এখানে লিখছি, টেন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়ালস টু 0। আচ্ছা, বা তাহলে আমাদের কি করতে হবে? এখানে দেখো অটোমেটিক্যালি সবগুলো কিন্তু তোমার টেন থিটায় বানানো আছে। এটা কিন্তু খুব একটা প্লাস পয়েন্ট। এই কারণে তোমার এখান থেকে থিটার মানটা বের করাটা খুব সহজ হবে। তাহলে আমরা জাস্ট ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেটটা তুলে দিয়ে দেখি যে যোগ বিয়োগ করে আসলে কি আসে। তাহলে আমরা এখানে টেন স্কোয়ার থিটাই লিখছি মাইনাস এই টেন থিটা এই ওয়ানের সাথেও গুণ হবে, এই টেন থিটা এটার সাথেও গুণ হবে, যেহেতু ব্র্যাকেটের বাইরে আছে এটা। তাহলে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস টেন একে টেন মানে টেন থিটা, এক দিয়ে গুণ হলে টেন থিটা, এই মাইনাস দিয়ে প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি টেন থিটা, অর্থাৎ টেন থিটা দিয়ে ভিতরে দুইটার সাথে গুণ হলো, প্লাস রুট থ্রি ইকুয়ালস টু 0। দেখো এখানে অটোমেটিক্যালি একটা জিনিস হয়ে গেল, একটা জিনিস স্পষ্ট যে এখান থেকেও টেন থিটা কমন যায়, আবার এখান থেকে কিন্তু রুট থ্রি কমন যায়। তাহলে আমরা এখান থেকে যা কমন যায় সেটা লিখে ফেলি। তাহলে টেন থিটা যদি কমন যায় তাহলে টেন স্কোয়ার থিটা আছে, তাহলে এটা এখানে পড়ে থাকে টেন থিটা মাইনাস এখানে টেন থিটা যদি এখানে চলে যায় তাহলে থাকে 1 মাইনাস এখান থেকে কি কমন যাবে? মাইনাস রুট থ্রি কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি টেন থিটা, তাহলে প্লাস মাইনাস মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে বা দিয়ে এখন যদি আমরা লিখি, দেখো দুইটার মধ্যে এই রাশিটা কিন্তু কমন, তাহলে আমরা লিখতে পারি টেন থিটা মাইনাস 1 যদি কমন থাকে তাহলে বাকি কি পড়ে রইল? এটা যদি কমন থাকে তাহলে এটার ক্ষেত্রেও টেন থিটা মাইনাস রুট থ্রি পড়ে রইল, এটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এখন এটা কমন নিয়ে গেলাম, তাহলে এটা টেন থিটা মাইনাস রুট থ্রি পড়ে রইল। এখন আমরা এই আবার কিন্তু দুইটা রাশির গুণফল 0 চলে আসছে, তাহলে আমরা কি লিখবো? আগের মতো সিস্টেমে। সুতরাং হয় টেন থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 অথবা টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়ালস টু 0, বা টেন থিটা ইকুয়ালস টু যখন 1 তখন আমরা একটু দেখি তো টেন থিটার ঘরে কার মান 1 ইকুয়ালস টু 1, টেন থিটার ঘরে 45 ডিগ্রির মান 1, তাহলে আমরা কি লিখতে পারি? বা টেন থিটাই রইল টেন থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে কি হলো? সুতরাং থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, একটা মান বের হলো 45 ডিগ্রি। তাহলে এই মানটা গ্রহণযোগ্য কেন? কারণ আমাদের 26-এ বলা আছে, ও সরি এটার মধ্যে কোনো শর্ত দেওয়া নেই, কাজে আমরা 45 ডিগ্রি মানটা গ্রহণযোগ্য কেন? কারণ এখানে কোনো শর্ত নেই, শর্তহীনভাবে যে মান আসবে সেটাই গ্রহণযোগ্য হবে। বা আমরা এইখানে যদি দেখি টেন থিটা ইকুয়ালস টু রুট থ্রি, তাহলে টেন থিটা রুট থ্রি কত ডিগ্রির মান? 60 ডিগ্রির মান। তাহলে আমরা লিখতে পারি বা টেন থিটা বামে যা আছে তাই রইল টেন থিটা ইকুয়ালস টু 1060 ডিগ্রি, 1060 ডিগ্রি। তাহলে সুতরাং থিটা ইকুয়ালস টু কি রইল? 60 ডিগ্রি। তাহলে দেখো 45 ডিগ্রি 60 ডিগ্রি দুইটা মানই গ্রহণযোগ্য, তাহলে আমরা কি লিখবো? সুতরাং নির্ণয় সমাধান থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি আর একটা হলো 60 ডিগ্রি, এই দুটি মানে গ্রহণযোগ্য। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি দেখি আমরা বেসিক্যালি কি কি কাজ করলাম। এখানে আমরা বেসিক্যালি কাজ করলাম হলো এখানে কাজ করলাম হলো এটা জাস্ট এই ব্র্যাকেটটাকে তুলে দিলাম, তাহলে এটা এটার সাথে গুণ হয়ে গেল একবার, এটা এটার সাথে একবার গুণ হয়ে গেল, তাহলে এই দুইটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে কমন নিলাম টেন থিটা কমন নিলে এখানে পড়ে থাকে টেন থিটা, এখানে পড়ে থাকে -1, এখান থেকে কমন নিলাম মাইনাস রুট থ্রি থাকলে এই টেন থিটা পড়ে থাকে, এখানে 1 পড়ে থাকে। এখন আবার আমরা এটা কমন নিলাম, এটা যদি কমন চলে যায় তাহলে টেন থিটা মাইনাস রুট থ্রি, এই যে এটা পড়ে থাকে, এটা আমি এখানে লিখলাম, হয় এটা ইকুয়ালস টু 0 আদারওয়াইজ এটা ইকুয়ালস টু 0। তাহলে এটা ইকুয়ালস টু 0 হলে এটার মানটা হলো থিটা 45 ডিগ্রি, এটা ইকুয়ালস টু রুট থ্রি হলে
√3 হলো tan 60 ডিগ্রির মান, তাহলে আমরা এটার বদলে 60 ডিগ্রি আসলো, তাহলে দুইটা মানই গ্রহণযোগ্য। আচ্ছা, তাহলে আমাদের এখানে কিন্তু সমাধানের অঙ্কগুলো আজকে শেষ হলো। তাহলে আমরা নেক্সট দিনে আমরা আরেকটা ক্লাস করব। তাহলে মেইন অঙ্কের যে দুইটা রুলস, আমরা যে রুলসগুলো গত ক্লাসে আমরা বলেছিলাম, যে রুলসগুলো হলো একটা হলো মান নির্ণয়, আরেকটি হলো সমাধান। তাহলে মান নির্ণয় আগের ক্লাসে পার্ট 1-এ হয়েছে, আজকে আমরা সমাধান পার্ট 2-তে আমরা শেষ করেছি। তাহলে তোমাদের জন্য এইচডব্লিউ কি কি থাকবে? তোমরা যে যে প্র্যাকটিস করবা বাসায় কি কি 20 এবং 23 থেকে 26, আজকে আমি যে অঙ্কগুলো করলাম সেইগুলো তোমরা এইচডব্লিউ করবে, এটি এইচডব্লিউ আকারে থাকবে। এগুলো করে তারপর আমরা নেক্সট দিনে আমরা সাধারণত পরে আমরা ইয়াটা করব, ওই সৃজনশীল আছে এখানে কয়েকটি, আমরা এই কয়েকটি সৃজনশীল করব। সৃজনশীল কি কি রয়েছে তাও একটু দেখে রাখো। আজকে 28, 29, 30, হ্যাঁ এগুলো রয়েছে, এবং 31, 32, 33 এগুলো আমরা ধীরে ধীরে করব। যাই হোক, তাহলে আজকের যে অঙ্কগুলো এবং গত দিনের অঙ্কগুলো অত্যন্ত ভালোভাবে করলে তারপর আমরা কিন্তু এটার সৃজনশীল আমরা করতে পারবো। সেই জন্য সবাইকে বলবো তোমরা সবাই মনোযোগ দিয়ে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, এবং পরে প্র্যাকটিস করার পর আমরা সৃজনশীল ধরবো। তাহলে তোমরা সৃজনশীলটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।